কাউকে ঘৃণা করতেই হবে আসলে বিষয়টা এমন না। এমন অসংখ্য মানুষ আছে যারা কিনা মন থেকে একেবারে উঠে যায়। আমাদের কাছের বন্ধু, রক্তের সম্পর্কে কেউ অথবা অতি পরিচিত জন। সব থেকে বড় কথা হচ্ছে কেউ যদি মন থেকে একবার উঠে যায় তাহলে সে যদি চোখের সামনে ছটফটও করে তাহলে বলতে ইচ্ছে করে না তোমার কি খুব কষ্ট হচ্ছে, তোমার কি সাহায্য লাগবে, এমনকি তার জন্য মন থেকে দোয়াও আসে না। তাই কখনো জেনে বুঝে কারো সঙ্গে এমন আচরণ করবেন না যেন আপনি তার মন থেকে একেবারে উঠে যান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একেবারে রাত থেকে শুরু করেছি। এখন রাত্রি প্রায় 9:30টার মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে ভালো রাখার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় আমাদের জীবনে যত রকম সমস্যা, দুঃখ, কষ্ট যা কিছুই থাক না কেন, একটু কাজের ব্যস্ততার ভিতরে থাকলে দেখা যাচ্ছে যে সবকিছু সাময়িক সময়ের জন্য ভুলে থাকা যায়। একটু অবসর সময় কাটাচ্ছিলাম, তো রাত্রের বেলায় হুটহাট চিন্তা করলাম যে একটু ছিটা রুটি বানাই, কারণ দুপুরে মুরগির মাংস রান্না করেছি। তো আসলে কাজের ব্যস্ততা, মন মানসিকতা সবকিছু মিলিয়ে একটা সময় যেমন বিভিন্ন জিনিস বাসায় তৈরি করতাম, এখন আর সেভাবে সময়ও হয় না, বানানোও হয় না। তো ছিটা রুটিটা সাফানের বাবার ভীষণ পছন্দের একটা খাবার। তো ভাবলাম যে বেচারার প্রতি অনেক বেশি অন্যায় হয়ে যাচ্ছে। আমাকে ভালো রাখার জন্য, খুশি রাখার জন্য সর্বক্ষণ কত চেষ্টা তার, কিন্তু তার প্রতি আসলে সেইভাবে কোনো দায় দায়িত্ব পালন করা হচ্ছে না। তো ভাবলাম তার পছন্দের খাবারটাই তৈরি করে ফেলি। তো ছিটা রুটির ব্যাটারটা প্রথমে একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, তো এরপর আমি এখানে একটু চালের গুঁড়ি অ্যাড করে দিয়েছিলাম। গরম পানি, সামান্য তেল আর লবণ দিয়ে ব্যাটারটা করেছি। আমি সবসময় ছিটা রুটিটা এভাবেই বানাই, আর যখন বানাই তখন এরকম 2টা ফ্রাইং প্যানে একসঙ্গে বানাই। ছিটা রুটির একটা প্রবলেম হলো, এটা যখন বানাতে যাই চুলার ধার পার একদম একসঙ্গে খুব ময়লা হয়ে যায়। অনেকেই আছেন বোতলে ছিদ্র করে ছিটা রুটি বানান, আমার কেন যেন হয় না। আমি কয়েকবার ট্রাই করেছি। আপুদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখলে আরেক জ্বালা, মানে এক একজন আপু এত মজার মজার সুন্দর সুন্দর করে খাবার রান্না করেন, তো সেগুলো তো আর গিয়ে খেয়ে আসা সম্ভব না। তো দেখে মনে চায় দৌড় দিয়ে রান্নাঘরে চলে যাই, সেই জিনিসটা বানিয়ে ফেলি। তো আসলে ভিডিও দেখা অনেক কমিয়ে দিয়েছি। তো সেদিন যশোরের মেয়ে হেনা আইডির হেনা আপুকে দেখছিলাম ছিটা রুটি বানাচ্ছিল। তো সেই ভিডিওটা দেখার সাথে সাথেই ভাবি যে ছিটা রুটি বানিয়ে ফেলবো। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সব ছেলে মানুষেরই একটা কমন প্রবলেম বা সেম কমপ্লেন, যেটাই বলেন যে মেয়েদের মন খুব সহজে পাওয়া যায় না বা বউয়ের মন খুব সহজে পাওয়া যায় না। এই কথাটা কিন্তু আসলে একেবারে পুরোপুরি মিথ্যা না। অপোজিট সাইডে ছেলে মানুষের মন পাওয়া কিন্তু খুবই সহজ, বিশেষ করে হাজবেন্ডের মন পেতে গেলে খুব বেশি কিছু করার প্রয়োজন নাই। তার পছন্দের রান্না বান্না গুলো করতে হবে, তাকে খাওয়াতে হবে, আর দিন শেষে খুব হাসি খুশি থাকতে হবে। কারণ ছেলে মানুষ সারাদিন বাহিরে থাকে, অনেক বেশি পরিশ্রম করে, তারা কিন্তু বাসায় এসে অনেক বেশি কিছু এক্সপেকটেশন করে না। ছেলে মানুষের সারাদিনের পরিশ্রম থাকেই তো পরিবারকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য। তো ঘরে ফিরে যখন একটা সুন্দর হাসি মাখা মুখ তারা দেখতে পারে তখন কিন্তু তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো এই যে দেখেন, অল্প একটু ছিটা রুটিতেই কত বেশি খুশি হয়ে একদম লাইক দিয়ে দিয়েছে। পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি। তো জানালা খোলার সাথে সাথে দেখলাম বাহিরে আকাশ একদম মেঘলা হয়ে আছে, প্রচন্ড বাতাস। তো যখন এরকম বাতাস দেখি আমি দৌড়ে সবসময় বেলকনিতে আসি, কারণ আমার বেলকনিতে প্রচুর বাতাস পাওয়া যায়। আমার বেলকনির গাছগুলোর একেবারে করুণ অবস্থা, কয়েকদিন টানা বাসায় ছিলাম না, আর এগুলোতে যে ঠিকঠাক মতো পানি দেওয়া সেই কাজগুলো একদম করা হয়নি। তো সাফানের বাবা তো বাসায় ছিল, আর তাকে যেন কিছু বলতে না পারি,
তো সেই জন্য সে কিছু না বলে এখানে গাছের মাটি খোঁচানোর জন্য বসে গেছে। অফ ক্যামেরায় আমরা সকালের নাস্তাটা করে ফেলেছি। আর বারান্দায় যেহেতু মাটির কাজ হচ্ছে, আর এই যে আমার আধা ব্যাটারির টর্চ লাইট, একে সুযোগ বুঝে নাস্তা করার জন্য বসিয়ে দিয়েছি। তা না হলে বাবার সঙ্গে আরো অনেক বেশি কাজ করে ফেলবে। তো সকালবেলা উঠে ফ্রিজ খোলা আমাদের একটা দৈনন্দিন কাজ। আমি সব সময় খুব সুন্দর করে ফ্রিজটা গুছিয়ে রাখার চেষ্টা করি, যেন জিনিসপত্র খুঁজে পেতে খুব একটা ঝামেলা না হয়। তারপরেও কিন্তু মাঝে মাঝে প্যাচ লেগে যায়, তখন জিনিসপত্র খুঁজতে খুঁজতে একদম ফ্রিজের ভিতরে চলে যাওয়া লাগে। তো এই কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না, তো আসলে 2টা ফ্রিজও সাফানের বাবা একদম এলোমেলো করে ফেলেছে। পৃথিবীর সব জায়গায় যেতে চাওয়া মানুষটাও কিন্তু একটা জায়গায় এসে হেরে যায়, সেটা হচ্ছে মায়া। আর সংসার হচ্ছে তেমনই একটা মায়া আর ভালোবাসার জায়গা। সেই মায়া আর ভালোবাসা থেকে আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রমী না করে যাই। প্রতিদিন কিছু রুটিন মেনটেন করে কাজ করলে ঘর পরিবার সবকিছুই কিন্তু ঠিকঠাকই থাকে। যদিও প্রতিদিন একই রুটিনে কাজ করা সম্ভব হয় না, বিশেষ করে সকালবেলাটা। সকালের সময়টা কম বেশি সব গৃহিণীরই খুব বেশি ব্যস্ততা আর দৌড়াদৌড়ির উপরেই যায়। তারপরেও আমাদের রুটিনে সবসময় কিছু কাজ একদম অ্যাডজাস্ট হয়ে যায়, যেগুলো করতেই হয়। বাসা গোছানো, ফার্নিচার ডাস্টিং, গাছে পানি দেওয়া, ছোট বাচ্চা থাকলে খেলনা গোছানো, কাপড় গোছানো, এগুলো আসলে আমাদের রুটিনের একটা অংশ হয়ে যায়। যখন সবকিছু একদম রুটিন অনুযায়ী করা হয়, তখন কিন্তু সেই কাজগুলো আসলে খুব একটা এলোমেলো হয় না। আর সবকিছু পরিপাটি করে রেখে একদম সুনির্দিষ্ট সময়ে কাজগুলো শেষ করা যায়। আমি সব সময় চেষ্টা করি দুপুরে বড় রান্নাটা করার আগে কিচেনের টুকিটাকি কাজগুলো যা থাকে সেগুলো শেষ করে নেওয়ার জন্য। যেমন রিফিলের কাজ, চুলার ধারপাট যদি গতকাল রাতে পরিষ্কার করে না রাখি, তাহলে সকালবেলা নাস্তা বানানোর আগেই সেই কাজগুলো শেষ করে ফেলি। ঠিক রান্নার সময়েই তেল ঢালতে গিয়ে তেল নেই, মসলার জারে মসলা নেই, এরকম পরিস্থিতি যখন হয়, তখন কিন্তু অনেকটা সময় চলে যায়। আর রান্নার মাঝামাঝি সময়ে যখন এই রিফিলের কাজগুলো করা হয়, তখন দেখবেন খুব ঠিকঠাক মতো সেগুলো রিফিলও করা হচ্ছে না, আধা মাথা রিফিল করে সেগুলো রেখে দেওয়া হচ্ছে তাড়াতাড়ির জন্য। অর্ধেক রিফিলের কাজ করে যখন রান্নাঘরের মোটামুটি কাজ চালিয়ে নেওয়া হয়, তখন দেখবেন 2 দিন পরে আবার সেই একই কাজটাই হচ্ছে। তো সময় নিয়ে যদি রুটিন মাফিক এই কাজগুলো করে নেওয়া হয়, তাহলে কিন্তু আসলে খুব একটা রান্নাঘরে সময় লাগে না। আমাদের মেয়েদের যেহেতু দিনের বেশিরভাগ সময় কিচেনে থাকতে হয়, তো কিচেনের কাজগুলো যদি রুটিন মাফিক গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবেন আসলে গোছানো কাজ কিন্তু করতে সময় লাগে না। রান্না বান্না করার আগে গুছিয়ে নেওয়াটাই ঝামেলা। গুছিয়ে নেওয়ার পর কিন্তু রান্না বান্না করতে একেবারেই সময় লাগে না। আর সবকিছু যখন এলোমেলো থাকে আর প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে বের করে নিয়ে আসতে হয়, ওখানেও কিন্তু আমাদের অনেকটা টাইম স্পেন্ড হয়ে যায়। আর এভাবে একদম হাতাপাতা করে কাজ করতে আমার খুব বেশি বিরক্ত লাগে, কারণ আমি খুব শর্ট টেম্পার একজন মানুষ। তো যাই হোক, এখানে মেয়ের জন্য কিছু নুডলস আনা হয়েছে, সেগুলো বক্সে ভরে সুন্দর করে গুছিয়ে রাখছি। সকালের নাস্তার পরে কিন্তু হাতে খুব একটা সময় থাকে না, ঝটপট একদম দুপুরের রান্নার আয়োজন করে নিতে হয়। তো আসলে যদি ইচ্ছে থাকে যে সুনির্দিষ্ট সময়ে আমি সব সময় কাজ শেষ করব, তাহলে কিন্তু সকাল থেকে মাইন্ডসেটটা সেভাবে করে নিতে হবে। আমরা মানুষ, আমাদের কাজের ক্ষেত্রে আমাদের ভিতরে অলসতা আসবে, এটাই স্বাভাবিক। সেই জন্যই বললাম যে সমস্ত রুটিন প্রতিদিন একভাবে মেনটেন করা সম্ভব না, কিন্তু তারপরেও দেখবেন যে কাজটা আপনি সবসময় আপনার অভ্যাসে পরিণত করবেন, একদিন হয়তো বা আপনি গ্যাপ দিবেন বা দ্বিতীয় দিন গ্যাপ দিবেন, যে কাজটা করে আপনি অভ্যস্ত সেই কাজগুলো কিন্তু সেভাবেই আপনার একটা সময় করতে মন চাইবে। তাছাড়া কিন্তু সমস্ত জিনিস আপনার এলোমেলো লাগবে। আসলে সবথেকে বড় কথা হলো সুনির্দিষ্ট সময়ে সংসারের কাজগুলো শেষ করা বা সবকিছু একসঙ্গে মেইনটেইন করা। এটা আসলে মন মানসিকতার ব্যাপার। আপনি আপনার নিজেকে মানসিকভাবে ঠিক যেভাবে প্রস্তুত করবেন, আপনার লাইফস্টাইলটা কিন্তু ঠিক সেই দিকেই যাবে। তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব। তো সব সময়ের মতো সমস্ত মসলা একসঙ্গে দিয়ে হাতে মেখে মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি। কোনো মেয়ে বাবার বাড়ি থেকে রান্না বান্না শিখে আসে না, রান্না শিখে শ্বশুর বাড়িতে এসে বা নিজের সংসারে এসে। তো সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন আমাদের রান্নার ধরন কিন্তু শ্বশুর বাড়ির স্টাইলেই হয়। এই যেমন মাংস আমি আমার বাবার বাড়িতে সবসময় দেখেছি ওরা আগে মসলা টসলা কষিয়ে তারপর মাংসটা কষায়। যে সময়টাতে দেখেছি ওই সময়টাতে রান্না শেখার কোনো আগ্রহ ছিল না বা দরকারও ছিল না। আবার বিয়ের পর শাশুড়িকে যখন দেখেছি মাংস টাংস রান্না করতে, তখন মাকে সবসময় দেখেছি এরকম
এরকম হাতে মাখিয়ে মাংস রান্না করতে। তো আমিও আসলে ওইভাবেই রান্না শেখার চেষ্টা করেছি। একজন আদর্শ গৃহিণীরও কিন্তু সবসময় চেষ্টা থাকে পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে। তো এই যে আমরা রান্নাবান্না করি, আসলে শ্বশুরবাড়ির স্টাইলে রান্নাবান্না না করে উপায় নাই। কারণ আমরা চাই যে আমাদের হাসব্যান্ড বা পরিবারের অন্যান্য আত্মীয়-স্বজন যারাই থাকে তারা যেন রান্না খেয়ে বা খাবার প্রশংসা করে। তো সেইজন্যই কিন্তু আমরা সেইভাবেই রান্নাটা আয়ত্ত করার চেষ্টা করি। আমি সব পারি, আমি অনেক কিছু রান্না করতে পারি, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু যতটুকু রান্না করতে পারি আমার শাশুড়ি মা একদম আমাকে হাতে ধরে ধরে সবকিছু শিখিয়েছেন। তো এখন পর্যন্ত আসলে কোনো রান্না যদি না বুঝি, না পারি, সঙ্গে সঙ্গে মার কাছে জিজ্ঞেস করে রান্না করি। বিয়ের পর ভাতও রান্না করতে পারতাম না। তো আমার শাশুড়ি একদিন আমার ননদকে বলছিল যে, "শিশির ভাত রান্না করতে গিয়েছে, তাড়াতাড়ি তুই গিয়ে ভাতে পানি দিয়ে আয়। তা না হলে ও ১ বালতি পানি দিয়ে রাখবে।" তো ওই কথাগুলো যখন মনে হয় তখন আসলে অনেক বেশি হাসি। তো রান্নাগুলো হতে যেহেতু একটু সময় লাগবে, তো এই ফাঁকে চলেন আপনাদের সঙ্গে একটা পার্সেল আনবক্সিং করি। আমার কেনাকাটার ভিডিওগুলো আপুরা দেখতে অনেক বেশি পছন্দ করেন। আর আমিও সেগুলো ভিডিওতে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। তো এটার মধ্যে ২ টা কিচেন আইটেম আছে আর এটা এসেছে আমাদের প্রিয় দীপা আপুর পেজ, হোম হেভেন পেজ থেকে। তো কিচেন আইটেমগুলো আমি বরাবরই আপুর পেজ থেকেই সবসময় নিয়ে থাকি। মার্কেটে থেকে অনলাইনে কেনাকাটা করতে এখন আমার অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। গরমের মধ্যে মার্কেট ঘুরে ঘুরে জিনিস কেনার আসলে ধৈর্য হয় না আমার এখন। আবার সাথে তো আমার আধা ব্যাটারির টর্চ লাইট থাকেই, সে আরেক যন্ত্রণা। তো আসলে আমার অনলাইনে যদি ট্রাস্টেবল কোনো পেজ থাকে, তো আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিসগুলো সেই সব পেজ থেকেই নেই। মার্কেট ঘুরে ঘুরে ৳১০ সাশ্রয় করতে গিয়ে যে ৳২০ পরিশ্রম হয়, ওই রাস্তায় আমি নাই ভাই। তো সেইজন্যই আসলে এখন সবসময় সব জিনিস অনলাইনেই কেনাকাটা করা হয়। আবার এমন অনেক জিনিস দেখবেন যেগুলো আপনি লোকাল মার্কেটে পাচ্ছেন না, অথচ অনলাইনে এভেইলেবল আছে। তো এই যে ডিশ র‍্যাক গুলো, এগুলো কিচেনের ধোয়াধুয়ির কাজ সহজ করার জন্য আমার নেয়া। তো এই ডিশ র‍্যাক গুলো আসলে অনেকদিন আগেই নিতে চেয়েছিলাম। কিন্তু দারাজে আমি যে ডিশ র‍্যাক গুলো দেখেছি, এগুলো আমি খুব কাছে থেকে দেখেছি। ওদের প্লাস্টিক কোয়ালিটি একদম ভালো না। তো সর্বপ্রথম এটা আমি দারাজ থেকেই নিতে চেয়েছিলাম। সেখানে আমি এড টু কার্টের মধ্যে রেখেও দিয়েছিলাম। তো যখন সামনাসামনি দারাজের প্রোডাক্টটা অন্য একটা ভাবে দেখতে পারি, তখন এটার কোয়ালিটিটা এত বেশি নিম্নমানের ছিল, তো সেইজন্য আর দারাজ থেকে নেওয়া হয়নি। কিন্তু আপুর পেজে আসার সঙ্গে সঙ্গে ডিসাইড করে ফেলি যে এটা আমি আপুর কাছ থেকেই নেব। আমি নিজেও যেহেতু অনলাইন বিজনেস করছি, তো আমি কিন্তু আসলে অনেক কিছু বুঝতে পারি এখন। আমাদের দেশের মানুষজন এখনো অনলাইনের উপর অনেক বেশি ভীত যে এখানে ভালো জিনিস পাওয়া যাবে না। বিশেষ করে ভাইয়ারা তারা বলেই বসেন যে অনলাইনে কোনো ভালো জিনিস পাওয়া যায় না। তো আসলে কিন্তু ট্রাস্টেবল জায়গা থাকলে অনলাইন থেকেও আপনি ভালো জিনিস কিনতে পারবেন। তো এই যে ডিশ র‍্যাক গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আপু একদম সরাসরি চায়না থেকে নিজে ইম্পোর্ট করে। তো আমি নিজেও জানি আসলে একটা প্রোডাক্ট যখন বিদেশি প্রোডাক্ট হয় বা দেশের বাহিরের প্রোডাক্ট ২ হাত ৩ হাত বদল হয়ে যখন আমার পর্যন্ত আসে, তখন কিন্তু আসলে সেটার গুণগত মান ঠিক থাকে না। কিন্তু যেখানে নিজেরা ইম্পোর্ট করা হয় সেখানে তো আর কোনো হাত বদল হয় না। সেই ক্ষেত্রে কিন্তু ভালো জিনিসটাই পাওয়া যায়। ডিশ র‍্যাক আসলে কিচেনের জন্য অনেক বেশি উপকারী একটা জিনিস। আমাদের বাসায় বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে, দেখবেন যে সারাদিন ঘুরে ঘুরে অনেক বাটি হয়। কারণ বাচ্চারা এক বসায় অনেকটুকু খাবার খায় না। সারাদিন ঘুরে ঘুরে একটু একটু করে খায় যখন, তখন কিন্তু অনেক থালাবাটি হয়ে যায়। পার্সেল আনবক্সিং করতে করতে আমার রান্নাঘরে এসে দেখি আমার গ্যাসের সিলিন্ডারটা ইন্তেকাল করেছে। তো ঝটপট করে রান্না শেষ করার জন্য ইন্ডাকশন কুকারে আমি রান্নাগুলো বসিয়ে দিয়েছি। ২ টা চুলাতে একসঙ্গে রান্না করে অভ্যাস হয়ে গেলে দেখবেন যে একটা চুলাতে ঠেলতে ঠেলতে রান্না করতে ইচ্ছে হয় না। কিন্তু ইন্ডাকশনটা আমাকে খুব উপকার দিচ্ছে। আমাদের যাদের বাসায় লাইনের গ্যাস না, মানে গ্যাস সিলিন্ডার ইউজ করি, যখন তখন গ্যাস ইন্তেকাল করে ফেলে, তখন কিন্তু রান্নাবান্না নিয়ে অনেক বেশি ঝামেলায় পড়তে হয়। সুনির্দিষ্ট সময়ে কাজ করতে গেলে আমাদের বিকল্প অপশন সবাইকেই রাখতে হয়। রান্নাঘরে এমন অনেক জিনিস আছে যেগুলো শুধুমাত্র গ্যাস সিলিন্ডার ইউজ করি দেখে আমার ব্যবহার করতে হয়। তা না হলে অনেক কিছুই আছে যেগুলো একদম রান্নাঘরে থাকতো না, ব্যবহার করতাম না। এই যে টুকটাক করে একটু একটু করে কিচেনের অনেক জিনিস কেনা হয়, ভিডিওতে শেয়ার করা হয়। অনেক মন মানসিকতার মানুষ ভিডিও দেখেন, কেউ কেউ এসে কমেন্টও করেন যে এত কেনাকাটা কেন থাকতে হবে, এত কেনাকাটা কেন করতে হবে। আসলে সবাই কিন্তু যার যার প্রয়োজনে কেনাকাটা করে। একটা জিনিস বলছেন,
আমরা ব্লগাররা কয়টা জিনিস কেনাকাটা করি বলেন তো? আর আমরা এই যে অনলাইনে বিজনেস করছি, আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করেন তারা কিন্তু সবাই চ্যানেলের সাধারণ দর্শক। তো আজকে আমি ব্লগিং করছি দেখে হয়তোবা আমার কেনাকাটাগুলো আপনারা ভিডিওতে দেখছেন। কিন্তু আমাদের কাছ থেকে যারা কেনাকাটা করে তাদের ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না। সাধারণ দর্শক যারা আছে বা সাধারণ জনগণ যারা আছে তারা যদি কেনাকাটা না করতো, তাহলে আমরা কাদের কাছে এই প্রোডাক্টগুলো সেল করতাম বলেন তো? তো যারা ইনিয়ে বিনিয়ে নানান রকম কমেন্ট সেকশনে কমেন্ট করেন তাদের জন্য বলছি, তো আমি যদি ব্লগিং নাও করতাম তাহলেও কিন্তু এই জিনিসগুলো আমার কিনতে হতো। তো থালাবাটি ধুয়ে খুব সুন্দর করে এগুলো ডিশ র্যাকের উপর রেখে দিয়েছি, পানি ঝরে যাওয়ার পর সুন্দর করে গুছিয়ে রাখবো। তো ভাবছি এই কাউন্টার টপটা এখন থেকে একদম ক্লিন থাকবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।